এসছিলাম তো চিকিৎসা করতে। তবে এসে রোগীরই প্রেমে পড়লাম। কিন্তু রোগী তো আমার দিকে তাকাচ্ছেই না। দেখুন, মশকরা করবেন না। এমনিতেও ভালো লাগছে না কিছু, চলে যান। যাহ, রোগীর চোখা নাকের প্রেমে পড়েছিলাম, কিন্তু অভিমান হয়তো তার নাকের ডগায় চড়ে বসছে। যাক, আমার আর কি, হেরে যাওয়া মন নিয়ে চলে যাই। কথাটা বলতেই আদিত্য ফিরে তাকালো আখির দিকে। রসকসহীন স্বরে বলল, কোথায় যাবে? যেখানেই যাবে আমাকে পাবে। পিছু ছাড়বো না আমি তোমার। বাহ, একটু আগেই তো শুনছিলাম কেউ আমাকে আপনি করে ডাকছিল, মুহূর্তেই দেখি হাবভাব চেঞ্জ। তা পিছু না ছাড়ার কথা বলে আপনি যেভাবে হারিয়ে যেতে নিচ্ছিলেন। কথাটা বলেই আখি হট্ট হাসিতেই ফেটে পড়ল। আদিত্য হতভম্বের মতো তাকিয়ে বলল, হাসছো কেন? আমি মরে গেলে খুশি হতে বুঝি? একদম চুপ। আবার যদি এমনটা বলেছেন, তবে আর কখনো আপনার সামনে আসবো না। এমন কোথাও চলে যাব যে আমাকে কখনো খুঁজে পাবেন না। হাসি থামিয়ে এবার কর্কশভাবে বলল কথাগুলো। আদিত্য উঠে বসলো এবার। আরে কি করছেন আপনি? দুর্বল, উঠবেন না এখন? আমি ঠিক আছি আখি। আগে বলো, এই যে অধিকার, আমাকে হারিয়ে দেওয়ার ভয় যে আমি তোমার চোখে দেখছি তা মিথ্যে নয়। বলো, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না? ভালোবাসো আমায়, বলো। আগে কিছু না বলেই আদিত্যকে জড়িয়ে ধরল। অতঃপর মৃদু স্বরেই তার কানের কাছে মুখ নিয়ে বলল। ভালোবাসি আপনাকে। কথাটা আদিত্যের কান বিশ্বাস করে উঠতে পারল না। হাকিকে ছাড়িয়ে আশ্চর্যের সহিত জিজ্ঞেস করল, মিথ্যে বলছো না তো? হতেও পারে। অসুস্থ মানুষকে সান্ত্বনা প্রদান কিন্তু ডক্টরের কর্তব্য। ফাজলামো করো না আখি, সত্যিটা বলো। আল্লাহ, পড়লাম কোন চোখা নাকওয়ালা উম, বান্দায়। আরে আপনার বাবা আমার বাবা মিলে আমাদের বিয়ে ক্ষণ ঠিক করে ফেলেছেন। আমি রাজি না থাকলে কি করতেন তা? কি? হয়েছে, আর অবাক হতে হবে না। যে কাণ্ড করেছিলেন আপনি, মজনু সাহেব বেঁচে থাকলে আজ আপনাকে দেখে হয়তো আফসোস করতেন। আমি মজনু হতে চাই না, আর না তো দেবদাস। আমি আখির আদৃত হয়েই থাকতে চাই, তার পাগল প্রেমিক রূপে। আদিত্য এবার অল্প টানে আখিকে নিজের বেশ কাছে নিয়ে গেল। আখির কপালের সামনে দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো খানের পেছনেই গুজিয়ে দিয়ে বলল, তোমার প্রেমে প্রেমিক যা তা হতে পারে। হয়েছে, এবার কথার ফুল না বেঁধে শুয়ে থাকুন। আমার আরও রোগী আছে। আখি আদিত্যকে হালকা ধাক্কাতে ছাড়িয়ে ছুটে পালিয়ে আসতে লাগলো। আদিত্য পেছনে বলল, আমি ছাড়া কোনো পুরুষ রোগী দেখলে কিন্তু খবর আছে, কিন্তু তোমার না, ওই পুরুষের। আখি হাসতে হাসতে চলে গেল। আদিত্য জায়গায় বসেই হাসছে। পুরো 2 দিন চলে গেল। এই 2 দিন বাড়িতে আসেনি আত্রিস। আজ বাড়ি আসলো ডিভোর্স পেপার সহিত। এসে ঋতিকার সামনে ডিভোর্স পেপার রেখে বলল, আধ ঘন্টার ভেতর কাপড় চোপড় প্যাক করে এটাতে সাইন করে চলে যাও, নয়তো ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। কথাটা বলেই আত্রিস কক্ষ ত্যাগ করে ছাদের দিকে চলে গেল। ঋতিকা অস্বাভাবিক ভঙ্গিতে এবার দাঁত কটমট করে বলল, দিলে না তো ভালোবাসার মর্ম আদ্রিস। এবার দেখে নিতে হবে তার পরিণাম তোমায়। সবার সামনে আমার চলে যাওয়া তোমার নাশ করার সর্বোত্তম পন্থা হবে আমার জন্য। বেশ কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে আত্রিস দেখতে পেলেও ঋতিকা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আশেপাশে কোথাও নেই সে। কর্মচারী মীরাকে জিজ্ঞেস করলে তার কাছ থেকে জানতে পারল হৃদিকা চলে গেছে, কিন্তু সাথে করে কোনো কিচ্ছু নেই। আদৃশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে হৃদিকাকে জীবন থেকে বের করতে পারল সে। আখির ছবি বুকে নিয়ে কান্না করতে মত্ত হয়ে আছে আদৃশ। আমায় ক্ষমা করে দাও তুমি ফুলপরি। আমি এতটাই অধম হয়ে গেছিলাম যে সত্য জ্ঞান হারিয়েছিল আমার। বলে গেছিলাম আমার মনে তোমাকে নিয়ে ভালোবাসা যে কতটুকু। আমি আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ফুলপরি। তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গেছি। একবার ফিরে আসো, কখনো তোমাকে আর কষ্ট দেব না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না কখনো। তোমায় আমি কথা দিলাম। আমি আমি আসবো আখি, আবার তোমাকে ফিরিয়ে নিতে। যতক্ষণ না ক্ষমা করছো, যতক্ষণ না ফিরে আসছো,
আমি তোমার পিছু ছাড়বো না। আগে আগে তোমার রাগ ভাঙবো, তারপর পরিবারের সবার, এরপর সবাই মিলে আগের মতো মিলেমিশে থাকবো আবার। আদেশ এবার বেরিয়ে আখির উদ্দেশ্যে হাসপাতালে গেল। তখন একজন নার্স ওকে জানালো, ডাক্তার আঁকি তো এখন এখানে নেই। লাঞ্চ টাইম শুরু হতেই ডাক্তার আঁকি আর ডক্টর অদিত্য কোথায় বেরিয়ে গেলেন আমি জানি না। আদৃশ নিরাশ হয়ে বেরিয়ে এলো সেখান থেকে। রাত থেকেই কিছুই খায়নি, খিদেও লেগেছে বড্ড। তাই ভাবলো হাসপাতালের পাশের কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিক, ততক্ষণে হয়তো আঁখি আদ্রিত চলে আসবে। অতঃপর সে বেরিয়ে এলো। হাসপাতালের বেশ পাশেই একটা রেস্টুরেন্ট। আদ্রিশ সেখানটায় গেল। আঁখি আদ্রিত দুজন একে অপরের পাশাপাশি বসে আছে। দুজন খাবার খাচ্ছে আর একে অপরের সাথে কথা বলছে। আচ্ছা, তুমি কি আমার উপর দয়া করে বিয়েতে রাজি হয়েছো? তো আর কি, কি করব? উদার মন নয়তো আপনার মতো চোখা নাকওয়ালাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিতাম। কে বলেছে তোমাকে বিয়ে করতে? কি করতাম? চোখা নাকওয়ালা যে পিছু পড়তো, তখন সম্মানটা আমার কোথায় রয়ে যেত। তাই সম্মানের ভয়েও বলতে পারেন সিদ্ধান্তটা নেয়া। হাদি তো বেশ অভিমান করলো আখির কথায়। খাবার রেখে একদিকে মুখ করে বসে থাকলো। আখি মুচকি আসলো এতে। অভিমানটা মুহূর্তেই জমা হয় বুঝি নাকে ডগায়। হুম, হয়। তাতে তোমার কি? তো সবার সাথে করেন এমন অভিমান, না আমি আলাদা? জানি না। এত অভিমান, কথা বলতেও মন চাইছে না বুঝি। এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, হসপিটালেও যেতে হবে, খেয়াল আছে? খাবো না আমি। তুমি খেয়ে নাও, তারপর চলবো। কথাটা বাঁকা মুখ করে না বলেও স্বাভাবিকভাবে বলা যেত। অভিমানে মুখ বাঁকাও হয় জানতাম না। হাদি তো কিছুই বলল না জবাবে। একদিকে মুখ করে বসে আছে। আখি আবারও মুচকি হাসলো। অতঃপর হাদিদের প্লেট থেকে এক চামচ খাবার তুলে তার মুখের সামনে ধরলো। আমি খাওয়ালেও খাবেন না? খাবো, তবে চামচে না। চামচে খেলে সেই ফিল আসবে না। বাংলার বউয়েরা স্বামীকে হাতে খাওয়ায়। ঝটফট মুখ ফিরিয়ে দুষ্ট হেসে এবার বলল আদ্রিত, প্রথমত আপনি আমার স্বামী এখনো হননি, আর দ্বিতীয়ত এটা আপনার বাড়ি না রেস্টুরেন্ট। হইনি স্বামী, তবে হয়ে তো যাব। মন থেকে তোমাকে বউ আমি কবেই মেনে নিয়েছি। আর যেখানে কথা হাতে খাওয়ার, তবে বাঙালিদের হাতে খাওয়াটাই বেশি মানায়। আখি হাসল। হাদি তো এক লোকমা খাবার নিজ হাতে আখির মুখে তুলে দিলে আখি খেয়ে নিল। এবার আমাকে খাওয়াও। আখিও হাসি মুখে এক লোকমা খাবার হাদিদের মুখে তুলে দিল। দৃশ্যটা স্পষ্ট ধরা দিলেও হাদিসের চোখে। চোখ মুহূর্তটা মেনে নিতে পারছে না। এখনই যেন ফসকে পড়ে যাবে। আদিত তেড়ে গেল দুজনের কাছে, গিয়েই টেবিলে জোরালো থাবা দিয়ে দুই হাত রাখল। হাদি তো আখি চমকে উঠল এতে বেশ। আশেপাশের লোকগুলো সেদিকটায় খেয়াল করতে শুরু করলো। তোর সাহস কি করে হলো আদ্রিত আমার আখির সাথে এমন মুহূর্ত পার করার কল্পনা করতেও? আর আখি, তুমি কি লাজ চরম সব ধুয়ে খেয়েছ? এটাই কি ছিল তোমার আমার প্রতি ভালোবাসা? ওটা ভালোবাসা না, আমার জীবনের ভুল ছিল আদৃশ। ভুল শুধরে নেয়ার চেষ্টা করলাম মাত্র। আর যেখানে কথা লজ্জা শরমের, নিজের হবু স্বামীকে নিয়ে সীমা রেখায় থেকে একান্তে কিছু সময় পার করা শরমের কিছু হতে পারে না। হবু স্বামী? হ্যাঁ আদ্রিস, আমার আর আখির বিয়ে ডেট ফিক্স হয়ে গেছে। বিয়ের কার্ড এখনো রেডি হয়নি, হলে প্রথম কার্ডটা তুমিই পাবে। চলো আখি, এখানে আর থাকলে আমাদের উপর আবারও কারো নজর লেগে যাবে। হাদি তো বিলটা দিয়েই আখির হাত ধরে হাদিসের দিকে থাকছিল ভরা নয়নে তাকিয়ে হাঁটতে লাগলো। আখি ফিরেও তাকালো না আর হাদিসের দিকে। হাদিস অসহায় হয়ে তাকিয়ে থাকলেও তাদের পানে। বুকে অনুভব করলো যেন তীর আঘাত। চোখ বেয়ে নামলো জল। আখির হৃদিকার বিষয়ে সব কিছুই বলল হাদিতকে। কি বলছো আখি? হৃদিকা এসব করেছে? কিন্তু কেন? এটাই তো জানার কথা, যা একমাত্র ওর পরিবারের কাছে থেকে জানা যাবে। এখন কি তুমি ওর বাড়ি যাবে? হুম, বাবার কাছে থেকে কালকের দিনের ছুটি নিয়েছি, আজ সন্ধ্যায় বরিশালের ফ্লাইটে।
আমিও যাব তোমার সাথে। কিন্তু আপনি কেন? আমি যাব, এটাই ফাইনাল। তোমার জীবনসঙ্গী হতে চলেছি, জীবনের প্রতি পদের সাথে থাকবো। আখি না চাইলেও আদিত্যের জেদের কাছেই হার মানল। রাতের ফ্লাইটে আখি আদিত্য বরিশাল চলে আসলেও দুজন একটা রিসোর্টে থেকে যায়, আলাদা দুই কক্ষে। অতঃপর সকাল হতেই রওনা হয় ঋতিকাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গেলে ওনারা তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করেন, যেহেতু আখির বাড়িতে দীর্ঘ বছর কাজ করেছেন মফিজ সাহেব। আখিও ওনাকে যথেষ্ট সম্মান করে। অনেকক্ষণ যাবৎ তীরা ওটা কথা বলার পর আখি বলল, তা হৃদিকার সাথে আপনি যোগাযোগ কেন করেন না মজনু চাচা? ওকে যখনই আপনার বিষয়ে জিজ্ঞেস করতাম বলতো আপনি নাকি ওর সাথে সকল সম্পর্ক ভঙ্গ করে দিয়েছেন। ওকে সহ্যই করতে পারেন না। ওকে মাথার বোঝা মনে করে আজিজের সাথে বিয়ে দিয়েছেন, আজিজ বাজে জেনেও। এ কি বলছো আখি? আজিজের সাথেও ওর সম্পর্ক ছিল? আমরা জানতাম না। আর ও আমার নামে ওর সব বলেছে? ও কোথায় আছে তাও তো আমি 2 বছর ধরে জানি না। আজিজের সাথেও মানে? কি বলতে চাইছেন চাচা, পরিষ্কার করে বলুন। কথাটা শুনেই মফিজ সাহেবের চেহারা কেমন চুপসে গেল। কি হলো চাচা, চুপ করে আছেন কেন? বিষয়টা জানা আমার কাছে খুব জরুরি। হৃদিকা অনেক কুকাজ করে বেড়াচ্ছে, ওকে আটকাতে হবে আমাদের। ওকে কে কিভাবে আটকাবে মা? যেখানে আমি নিজেই ব্যর্থ বাবা হলেও। বলুন চাচা সব কিছু। ছোটবেলা থেকেই ওকে দেখে আসছি। ও তো ভীতু আর পরোপকারী একটি মেয়ে ছিল, কিন্তু হঠাৎ এমন হলো কিভাবে চাচা? বলুন। মা রে, তুই তো জানিস এত এত সন্তানদের ভরণ পোষণ করতে আমি নড়ে চড়ে যাচ্ছিলাম। ঢাকার দামি দামি স্কুলে সন্তানদের পড়ালেখা করানোর সক্ষমতা আমার ছিল না। আমার সকল ছেলে মেয়ে এখানের সরকারি স্কুলগুলোতে লেখাপড়া করেছে। কিন্তু ঋদ্ধিকা তোমার মতো করে তোমার সাথে ওই স্কুলে পড়তে চাইতো। একবার ঢাকা বেড়াতে গিয়েছিল আমার সাথে। তখন থেকেই তো তোমার সাথে পরিচয়। তোমার সাথে চলার পর থেকে তোমার মতো জীবনযাপন করতে চাইতো। আমি কথাটা তোমাদের জানতাম না। তা শুনলে হয়তো তোমরা হৃদিকার আবদারের যথেষ্ট মান দিতে। এমনিতেই তোমার বাবার অনেক ঋণ ছিল আমার মাথায়। উপর থেকে হৃদিকার চাহিদা নিয়ে হাজির হওয়ার সক্ষমতা ছিল না আমার। তাই ঢাকা থেকে ওকে এখানে এনে দিয়ে যাই। তোমার সাথে বেশি যোগাযোগ করতে দিতাম না, কথাটা তোমাকে জানাবে বলে। কিন্তু মাঝে মধ্যে আমার পিছু ধরে বাড়ি থেকে পালিয়েই ঢাকায় চলে আসতো। এসে তোমার সাথে ভিড়তো, তোমাকে কথাটা জানাতে চাইতো। কিন্তু আমি ওকে শাসাতাম। তখন থেকেই আমাকে কেমন ঘৃণার চোখে দেখতে শুরু করে। ওকে ওর মা বোঝাতে চাইলে ওকেও ভুল বুঝতো। সারাদিন স্বাভাবিক আচরণ করলেও হঠাৎ করে এমন উদ্ভট কিছু করে বসতো যে আমরা সবাই বিষম খেতাম। আমার পিছু হয়ে চলে আসতো ঢাকা। তাছাড়া না বলে যেখানে ইচ্ছে চলে যেত। কয়েকদিন যাবৎ ওর খোঁজ পেতাম না। ওকে কিছু জিজ্ঞেস করতে নিলেও অস্বাভাবিক আচরণ করত। হঠাৎ একদিন জানতে পারি ও প্রেগনেন্ট। আমি তখন ছুটি নিয়ে তাড়াহুড়োয় বরিশাল আসি। তখন ওর বয়স 16। আমরা আরও জানতে পারি বাচ্চাটা আমারই বড় জামাতা আব্দুলের ছিল। আপন দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল ঋদ্ধিকা। খবরটা জানাজানির পর আব্দুল আমার বড় মেয়ে শিউলিকে ছেড়ে দিতে চায় না। ভুল হয়ে গেছে বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থী হয়। এক মেয়ের সংসার ভেঙে অন্য মেয়ের জীবন সাজাতে চাইনি আমরা। বিষয়টা সমাজে জানতে না দিয়েও আব্দুলের সাথে এই নিয়ে শিউলি এবং আমাদের সবারই বন্ধ ছিল। শিউলি তার ঘরে ফিরে যেতে চায়নি, তবে আব্দুল তাকে ফিরিয়ে নিতে চায়। ঋদ্ধিকাকে সে নিজের ভুল হিসেবে মাথা থেকে নামাতে চায়। আমরা ওষুধ খাইয়ে ঋদ্ধিকার বাচ্চাকে মেরে ফেলি লোক লজ্জায়। একদিন গভীর রাতে আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ শিউলির চিৎকার শুনে হকচকিয়ে উঠি সবাই। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। শিউলির প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখি ফ্লোরের পাশে ঋদ্ধিকা ছুরি হাতে দাঁড়িয়েছিল। সাথে সাথে ও আমার উপরও ঝাঁপিয়ে পড়ে। আমরা ওকে কোনো রকম বেঁধে রাখি। ঋদ্ধিকার মানসিক অবস্থা খারাপ ছিল। আমরা আগে থেকেই জানতাম। যতই হোক নিজের সন্তান, তাই পুলিশকে বা আশেপাশে জানাইনি এই খুনের ব্যাপারে।
কোনোরূপ মানুষকে বুঝিয়ে শিউলির দাফন কার্য শেষ করার পর আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ও অনেক উত্তেজিত ছিল,